সম্মানীয় সোমাশী দত্ত মহাশয়া, শ্রদ্ধাভাজন সঞ্চালক দাদাভাই সহ উপস্থিত সকলকে, যা বিশিষ্ট বর্গগণ আছেন আমাদের মাঝে, সকলকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে নিবেদন শ্রুতিনাটক দোহারে দেখেছি তোকে ভুলত্রুটি মার্জন্য, কলমে বর্ণালী মুখোপাধ্যায়, চরিত্র রূপায়ণে আমি রাজু কর্মকার এবং সুতপা অধিকারী। শুরু হচ্ছে শ্রুতিনাটক দোহারে দেখেছি তোকে। না, তুমি জানো রাত 12টা বাজে? ও আছে, আমি মনে করেছিলাম তুমি। তুমি মনে হয় ভুলে গেছো গত 10 বছর আমরা অন্তত রাত্রে একসাথে খাই। আচ্ছা, কথাটা কি হেসে ঢুকিয়ে দেওয়ার মতো? মানে তোমার কি সেটাই মনে হচ্ছে? বিকেল 4টের সময় বেরিয়েছো, ফিরতে কখন? রাত 12টা। মনে রাখো, এটা ভদ্রলোকের বাড়ি। না, সেটা জানার কোনো দরকার আমার নেই। দেখো, এটা ঝগড়া করার সময় নয়, ঘুমোবার সময়। আমার ঘুম পেয়েছে, আমি যাচ্ছি। না, আমার খিদে নেই। ও কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ বলো তো? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছে, আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, তোমার ওই প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। দেখো আমরা, তোমার ওই দাদা দিদিদের নামের লিস্টটা আমার না শোনালেও চলবে। সেটা আমার জানার কোনো দরকার নেই। তুমি জানো আমার তোর কথা বলাটা আমি একদম পছন্দ করি। আমি শুনতে গেছি। না, তোমার কোনো কথা শোনার আমার একদম ইচ্ছে না। এই যে আজ বিকেল 4টা থেকে রাত 11টা পর্যন্ত তোমার 20টা ফোন এসেছে। 20টা নামগুলো লিখে রেখেছি, লিখে দিল। তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে, নিজেই বুঝে নাও। তা এই কথাটা আজকে নতুন করে বলবার কি আছে আমার? আছে পরিমাণ আছে। লিখতে করতে কোনোদিনই চাইনি, তুমি ইনসিস্ট করেছো লিখতে। আমি তো ভয় পেয়েছি। এই তুমি ভয় লাগিয়েছো, সাহস দিয়েছো সব সময়। বলেছো লেখা তোমার রক্তে, লেখক হবার মেয়ে লেখিকা হবে, এতে ভয় কি আছে? বলনি তুমি সে কথা? এটাই যে নর্মাল। তা সে আমার দিকে তাকাবে না, সংসার থেকে পুরোপুরি সরে যাবে। কারণ ব্যাপারটা নর্মাল নেই বলে তাই। তোমার লেখে উৎসাহ দিতে গিয়ে আমার একবার মনে হয়নি যে লিখতে গিয়ে তুমি আর একবার আমার দিকে তাকাবে। সংসার থেকে পুরোপুরি সরে যাবে। কথাটা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে আমার, কিন্তু না, এতটুকু মিথ্যে নয়। নিজের মনকে জিজ্ঞেস করে রাখো, কতদিন তুমি রান্না করে যাওনি, আমার পছন্দ মতো কিছু রান্না করনি, কতদিন? তুমি আমাকে জিজ্ঞেস করে দেখো, সময় তুমি আমায় বলেছিলে কিনা
দিবাকর ঘোষকে আরো নিচে না নামালে তোমার চলবে কি? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? নেশা যে করনি সেটা তো বুঝতেই পারছি। নেশা না করেই তুমি ভুল করছো। কি আমি ভুল করছি? তা নয় তো কি? একটা কথার উত্তর দাও তো। তুমি কি চাইছিলে? তোমার বউ লিখবে কিন্তু বাইরে বেরোবে না। সে শুধু তোমার সঙ্গে বেরোবে, আর কারো সঙ্গে যাবে না। কিন্তু তুমি তো আমার সঙ্গে কোথাও যাবে না। কোনো ফাংশনে নয়, সাহিত্য সভায় নয়, কোথাও নয়। তোমার সম্মানে লাগে। তাহলে তাহলে তোমার বউ কি করবে? তার তো কোনো শক্তি নেই, বাচ্চা নেই। সে একা, একেবারে একা। কতক্ষণে তুমি বাড়িতে আসবে, তার জন্য সারাদিন সে শহরের প্রতীক্ষায় থাকবে। এই তো চেয়েছিলে তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চেয়েছিলাম আমি, এটাই চেয়েছিলাম। আমি অম্বাবসের স্বামী হয়ে বাঁচতে চাইনি, তার সেক্রেটারি হয়েও বাঁচতে চাইনি। আমার নিজস্ব পরিচয় কবি অধ্যাপক দিবাকর ঘোষ হয়ে বাঁচতে চেয়েছি আমি। কেন? কেন চেয়েছো? তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তুমি আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন? কোথায় লাগছে তোমার? বলো। তুমি তো সেই দিবাকরই আছো। আমি তো কোনোদিনই তোমার ধারে কাছে যেতে পারবো না। আমার সেই ক্ষমতাই নেই। তবে তবে তোমার কিসের অসুবিধা হচ্ছে? কেন স্পষ্ট করে বলো না তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিনই যাইনি। তবে কেন কেন আমায় বাধ্য করছো তোমার মুখের ওপর কথা বলতে? কেন কেন? বাধ্য করছি কারণ তোমার গুণগ্রাহীত প্রশ্নের মানে আমি জর্জরিত, জাস্ট জর্জরিত। তুমি কি খাচ্ছ, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে ভাব আছে কিনা, বাচ্চা কাচ্চা কেন হয়নি, টিভি সিরিয়ালে দেখছো কিনা, সিনেমাতে গল্প দিচ্ছ কিনা, ও এখন এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নিজেকে দিবাকর ঘোষ তৈরি করিনি। আমি কিন্তু সবসময় নিজেকে দিবাকর ঘোষের স্ত্রী অম্বা ঘোষ বলে তৈরি করেছি। আজ আমার নিজের পরিচয়টা আমার কাছে নতুন কিছু বলে মনে হয় না। মানুষের তো দুটো তিনটে নাম থাকে, ওটাও আমার একটা নাম, লেখিকা অম্বা বসু। অন্তত আমি তাই মনে করি। তুমি কি মনে করো আর না করো তা জানার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মোট কথা কাল থেকে আমি তোমার কোনো ফোন রিসিভ করতে পারবো না, ব্যাস। দরকার হলে একটা সেকেন্ডই রাখতে পারো। তুমি কেমন করে কখন পাল্টে গেলে? কবে? কবে থেকে তুমি একেবারে অন্য মানুষ হয়ে গেলে গো? কবে? আসলে আমার দিকে তাকাবার সময় পাওনি তো, তাই জানতে পারিনি আমি কবে থেকে পাল্টে গেছি। আমি অনেককে লক্ষ্য করেছি, আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো তাকাও না, কোনোদিনও না। কিন্তু তোমার পাওয়া ওই অফুরন্ত পুরস্কারগুলো আমার প্রাণ, আমার সঙ্গী, আমার জীবন। ওরা আমার সন্তানের মতো। এই আমি রোজ ওদের পরিষ্কার করি, আদর করি। কিন্তু আমার পাওয়া ওই পুরস্কার দুটোর দিকে তুমি কখনো ফিরে যাওনি। এখনই ওর ভেতরে কি লেখা আছে? দেখি, হ্যাঁ দেখিনি আমি, কারণ ওর ভিতরে বাঁধা গল্পগুলো আমার জানা মুখস্থ। ওসব পুরস্কার না আমার কিচ্ছু হয় না, বুঝলে? আমার জীবন! আমার তো সময় কাটাবার কেউ নেই। তোমার পুরস্কারগুলোই আমার সঙ্গী। লেখা তো আমি 2 বছর লিখছি। তার আগে তো ওদের নিয়েই আমার দিন কাটতো। তোমার ইচ্ছেতে আমার প্রথম লেখা ছাপা হয়েছে তোমারই টাকায়, তোমারই উৎসাহে। কিন্তু পরেগুলো তো প্রকাশকরা তাদের ইচ্ছেতে ছেপে দেয়। লেখাগুলো কি দোষ করেছে? তুমি
আমি আর কি করা? আমরা এমন করছো না। কি বলে দিলাম? কি হচ্ছে? আমি মিসেস বিভাগর বসে আমি মিসেস বিভাগর সঙ্গে বসে আছি। শুধু মিসেস বিভাগর বসে আমরা এমন করছো কেন? কি হলো তোমার? শুনেছি আশাপূর্ণা দেবী যখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন অনেক বেশি বয়সে তার মৃত্যু স্বামী বলেছিলেন আমার খুব ইচ্ছে করছে সারা কলকাতাকে আলো দিয়ে সাজাতে, কিন্তু তা তো আমি পারবো না। আমি আমার পাড়াটাকে আলো দিয়ে সাজাবো। তার ভালোবাসার আলোয় আশাপূর্ণা দেবীকে তিনি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলেছিলেন। কিন্তু আমি তো আশাপূর্ণা নই। আমি তার পথে পা রাখা অতি ক্ষুদ্র একজন মানুষ। আমি আলোর কৃষ্ণাই চাই না। আমি চাই তোমার ভালোবাসার নিয়ম আলোয় তুমি আমাকে সাজিয়ে দাও। আর কিচ্ছু না, আর Sorry. I am very sorry. Please never কেঁদো না। আমি তোমাকে হ্যাঁ আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। এভাবে কেঁদো না। তুমি অসুস্থ হয়ে যাবে। প্লিজ এভাবে কেঁদো না। প্লিজ এভাবে কেঁদো না। দেখো ভুল বোঝাবুঝি তো হতেই পারে, বলো। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি নানা কারণেই তো হয়। শীত যাই বলো। তুমি একটু চুপ করবে? এত রাতে ফোন, নিশ্চয়ই কোনো জরুরি খবর আছে। আমি দেখছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ নীলেশ দা, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কি বললেন? ও আমার অ্যাওয়ার্ড পেয়েছে। বলছেন কি মশাই? হ্যাঁ সাহিত্য একাডেমি। ও ভেরি গুড। হ্যাঁ ডাক্তারকে হ্যাঁ ও এমনই খবর পেয়েছেন। আচ্ছা হ্যাঁ কি বলছেন? হ্যাঁ ও আপনি অফিস থেকে ফোন করছেন? ও আচ্ছা থ্যাংক ইউ নীলেশ দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভুল জায়গায় ফোন করেছেন। আমাকে কি হচ্ছে? এখানে আপনার ওষুধ থাকে না বাবা হ্যাঁ নীলেশ দা, হ্যাঁ বলুন। হ্যাঁ অবশ্যই হ্যাঁ সকালেই ডাকা করে নেবেন, কেমন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নীলেশ দা রাখছি তাহলে। হ্যাঁ একদম গুড নাইট। আমার এবার সরেছে। ওই দেখো ভোরের ছোঁয়া লেগে গেছে চারিদিকে। আমাদের জীবনেও নতুন ভোরের ছোঁয়া লাগে। একটু ঘুমিয়ে নাও, কাল সকাল থেকে নতুন লেখাগুলো ঠিক করতে হবে তো। চলো আর কেঁদো না প্লিজ। চলো কাল থেকে আমি তোমার সঙ্গে সব জায়গায় আর তুমি একা নও। হ্যাঁ আমি তোমার পাশে থাকি। এবার সব লোক হ্যাঁ চলো। আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে অম্বা তুমি ঘুমানোর চেষ্টা করো, কেমন? তোমার একটা রিকোয়েস্ট করবো। বলো অম্বা। মনে আছে বিয়ের পর যখন আমরা প্রথম দার্জিলিং গেছিলাম, হ্যাঁ পূর্ণিমার রাত্রে কাঞ্চনজঙ্ঘা দেখতে তুমি একটা কবিতা বলেছিলে। কবিতা? কবিতা আমার খুব ভালো লেগেছিল। ও হ্যাঁ মনে হয়েছে। আজকে প্রথম সূর্যের আলোয় হ্যাঁ আমার শোনাবে আমার সেই কবিতাটা? তুমি যখন বলছো নিশ্চয়ই শোনাবো অম্বা। তবে তোমাকে কিন্তু আমার সাথে বন্ধনে রাখতে হবে, রাজি? আচ্ছা। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি নদী। কবিতা দুজনে নিয়েছি শুনে, ছুটিনি মোহন মরিচিকা মিছে ভুলাইনি মন সত্যের করিয়েছি, এই গৌরবে চলিব এভাবে। যতদিন তোকে বাঁচি এই বাণী প্রেয়সী হোক
con lo mio, Signore.